আমি ভয়ে ভয়ে সাদমানকে ফোন দিলাম। রিং হলো তবে ধরলো না। 3বার দেওয়ার পর রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? আমি অধরা। কথা বলতে গেলেই কথা আটকে যায় আমার। তারপর আমি আবারও বললাম যে আমি অধরা। তারপর সে বলল যে এখানে ছাড় নেই, আমি ওর বন্ধু। নেই মানে সে কোথায় গেছে? ও এখন নীলার সাথে রোমাঞ্চে আছে, ভিতর থেকে দরজাটা লাগানো। তার আসলে আমি বলবো যে অধরা নামে কেউ ফোন দিয়েছিল। এই কথাগুলো শুনে আমি ফোনটা সাথে সাথে রেখে দেই। একই খেলা করছে সৃষ্টিকর্তা আমার সাথে। চোখ থেকে শুধু অঝরে পানি পড়ছে। রাত 1:25 হঠাৎ কলিং বেল বেজে উঠলো। দরজাটা খুলে দেখলাম সাদমান নেশাগ্রস্ত। তারপর আমি বললাম, আজকে আপনি আবারও নেশা করেছেন? তার মানে আপনি কি রেগুলারই নেশা করেন? এই কথাটা বলার সাথে সাথে সাদমান আমাকে একটা জোরে থাপ্পড় দিয়ে আঙুলটা উঁচু করে বলে, এই কৈফিয়ত কি আমি তোরে দিব? হু আর ইউ? আমি বললাম, আমি আপনার ওয়াইফ, আমাকে বলবেন না তো কাকে বলবেন? কথাটুকু শেষ না হতে হতেই আবার আমাকে থাপ্পড় দিয়ে বসলেন সাদমান। তারপর সে ঘুরতে যেয়ে নিচে পড়ে যেতে লাগলো। আমি তাকে খপ করে ধরে ফেললাম। সাদমানকে নিজ কাঁধে ভর করে তার রুমে নিয়ে যায়। তারপর শোয়াই দেয় এবং জুতাটা খুলে দেয়, জামা কাপড় সবকিছু চেঞ্জ করে দেয়। তাকে একটা ট্রাউজার আর একটা জার্সি পরিয়ে দেয়। তারপর বলি যে খাবেন না? সে বলল না খাবো না, আমি খেয়ে এসেছি। এই কথাটা শুনে আমি ভীষণ কষ্ট পেলাম। তারপর আমি ডাইনিং এ চলে গেলাম, গিয়ে সব খাবারগুলো গুছিয়ে রাখলাম। আমি আর খাবার খেলাম না। তারপর আমি সাদমানের পাশে এসে শুয়ে পড়লাম। নেশাগ্রস্ত অবস্থায় সাদমান বলতে লাগলো, নীলা তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে এখনো ভীষণ ভালোবাসি। আমি তোমাকেই বিয়ে করব। আমি কথা দিয়েছিলাম না, আমি সব কথা রাখবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলা, প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। এই কথাগুলো শুনে আমি উঠে বসলাম। বসে আমি জিজ্ঞেস করলাম, নীলার সাথে আপনার কি সম্পর্ক? সাদমান চোখটা হালকা ঝাপসা করে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে বলল, নীলা সে তো আমার ভালোবাসা, আমার জীবন। এই কথাটা শুনে না আমি কতক্ষণ চুপ থাকলাম। চুপ থেকে বললাম, তাহলে নীলা যদি আপনার সব কিছু হয়ে থাকে তাহলে আমি কে? তখন সে বলল, তুই তো আমাদের ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় একটা বাধা। তারপর আমি অশ্রু ভেজা চোখ নিয়ে বললাম, তাহলে আমাকে বিয়ে করছেন কেন? তখন সে বলল, তোমাকে বিয়ে করেছি শুধু বাবার কথায়। ওই বুড়োটা মরে গেলে তখন আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমি উকিলের সাথে কথা বলেছি, 3 মাস না হলে নাকি ডিভোর্স কার্যকর হবে না। এই কথাটা শুনে মনে হলো যেন আমার মাথায় আকাশটা ভেঙে পড়লো। আমি শুধু অঝরে কাঁদতেছি আর মনে মনে শুধু বললাম, কেন হলো এমন? আমার সাথে তো এমনটা না হলেও পারতো। নিজের জীবনের এরকম বাজে পরিস্থিতির কথা চিন্তা করতে করতে আমার চোখ লেগে যায়। রাত অনেক গভীর। হঠাৎ করে আমার মনে হলো যেন আমাকে কেউ স্পর্শ করতেছে। হাতটা সরাতেই বুঝলাম যে আমার শরীরে এক ফোঁটাও কাপড় নেই। তো আমার তো ভয়ে চোখটা একেবারে ঝাপসা দিয়ে গেল। পিরিয়ড তো এখনো আমার শেষ হয়নি, আবারও এইসব। তারপর সাদমান হঠাৎ করে খেয়াল করলো আমি শুধু ভয়ে ফু পাচ্ছি। তারপর সে হঠাৎ করে আমার শরীর থেকে নেমে গেল। তখন আমি তাকে বললাম যে আপনি তো আমাকে শুধু 3 মাস পর তো আপনি নীলাপুকে বিয়ে করবেন, তাহলে এখন আমাকে কেন ব্যবহার করছেন? তখন সে বলল যে নীলা এসব কি বলছো? তখন আমি বললাম, আমি সবকিছুই জেনে গেছি, আপনি নীলাপুকে অনেক ভালোবাসেন এবং গত অর্ধরাত আপনি তার সাথেই কাটিয়ে এসেছেন। তখন সে বলল, সমস্যা কি? এখন তো আর নীলা নেই, এখন আমি তোমাকেই ব্যবহার করব। আর যে বাকি 3 মাস আছে সেই 3 মাস আমি তোমাকে যেভাবে নাচাবো ঠিক তোমার সেভাবেই নাচতে হবে। বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি? ছি, আপনি এতটা খারাপ, খুবই নিচু মন আপনার। ছি। এই কথা শুনে সাদমান আমাকে বলল, খারাপের তো তুই এখনো কিছুই দেখিসনি, এখন শুরু হবে যে আমি কতটা খারাপ। এই কথাটা শেষ না হতে হতে ও আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। এই মানুষটা শুধু আমাকে মানসিকভাবে নির্যাতন করতেছে এমনটা না, সে আমার শারীরিক নির্যাতন করতেছে। এটা যে কেন করছে সেটা আমি বুঝতে পারলাম। আমি যে তাদের ভালোবাসার ভিতরে চলে এসেছি এই কারণে সে আমাকে শারীরিক এবং মানসিক দুটোই নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে সাদমান তার বেল্ট দিয়ে আমাকে অনবরত আঘাত করেই যাচ্ছে। সে শুধু আমার মানসিক আঘাত করতেছে এমনটা না, শারীরিক মানসিক দুটো আঘাত একেবারে সমান তালে করতেছে। তার এসব আঘাতে আমার মানসিক মস্তিষ্ক একেবারে হ্রাস পেতে শুরু করেছে। শারীরিক সম্পর্ক শেষ হতেই সে পাশ কেটে ঘুমিয়ে পড়লো। হয়তো সকালে তার নেশা কেটে গেলে তার এসব আর মনেই থাকবে না। আমাকে কোচিং এ ভর্তি করেছে, আমি সকালবেলা কোচিং এ যাব। তখনই শুরু করলো আমার শাশুড়ি নতুন ড্রামা। আমার শাশুড়ি হঠাৎই বলে উঠলো, তোমার তো সাহস কম না মেয়ে, তুমি আমার মুখের উপরই কথা বলো। আসো সবাই দেখে যাও, এটাই ছিল আমার কপালে। কত করে বললাম আমার বোনের মেয়েটার সাথে আমার ছেলেটার বিয়েটা করিয়ে দাও, কে শুনে কার কথা? আজকের এই দিনকে আমার দেখতে হতো। সাদমানের মায়ের এসব চিৎকার শুনে সাদমানের ঘুম ভেঙে যায়। মানে এসে তার মাকে জিজ্ঞেস করছে কি হয়েছে মম। সাদমান এসে তার মাকে বলল, কি হয়েছে মা? তখনই আমার শাশুড়ি বলল, কি হয়েছে এটা শুনবি? এই মেয়ে সকালে কোচিং এ যাচ্ছে, আমি শুধু বললাম যে কিছু একটা খেয়ে যাও। তখনই বলল, আপনি তো নবাবজাদের মা, আপনি সকাল এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন, সকালে কি কোনো নাস্তা করেছেন যে এটা আমি খেয়ে যাব? ভোরবেলা উঠে আমি সবকিছু রান্না বান্না করেছি, তারপরও বউ
বৌমা আমাকে এসব বলছে। তখন সাদমান আমার দিকে তাকিয়ে বলল, মা কি সব সত্যি বলছে? আমি বললাম না, যা হয়েছে আমার মুখে শুনুন। আমার কথাটা শুরু না হতেই সাদমানের 5টা আঙ্গুল আমার গালে বসিয়ে দিল। তোর তো সাহস কম না, তুই আমার মায়ের মুখের উপর এসব কথা বলিস? এই কথাটা বলে সে আবারও আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এসব শুনে আমার শ্বশুর এসে আমার স্বামী মানে সাদমান চৌধুরীকে একটা থাপ্পড় দেয় আর বলে, কি হয়েছে তুই বইয়ের গায়ে হাত তুলিস? কা পুরুষ কোথাকার। কি হয়েছে সানজিদা, হঠাৎ সাত সকালে এত চিল্লে করছো কেন? কি আর হবে, কিছু বাকি রেখেছো? আমার কপালই তো রেখেছো এসব, এনেছো একটা অপয়া। এ কথাটা শেষ না হতে হতে আমার শ্বশুর তাকে একটা জোরে ধমক দিয়ে বলে, আর একটাও কোনো কথা হবে না। তারপর আমার শ্বশুর আমাকে বলে, কি হয়েছে মা তুমি বলো। তারপর আমি সব কিছু আমার শ্বশুরকে খুলে বললাম, কিন্তু মাঝখানে আমার শাশুড়ি অনেকবার বাধা দিয়ে বসলো। ঠিক তখনই আমার শ্বশুর তাকে একটা ধমক দিয়ে বলল, কাল থেকে সকাল 8টায় কোচিংয়ে যাবে আমার বৌমা, এটা নিয়ে আর কোনো কথা হবে না। মা যাও, তুমি কোচিংয়ে যাও। তারপর আমি চলে গেলাম। ঠিক তখনই আমার শাশুড়ি এবং আমার স্বামী দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এদিকে আমার শ্বশুরও বাহিরে চলে গেল। তারপর তারা দুই মা এবং ছেলে মিলে কথা বলছে। মম, ড্যাড ওকে এভাবে সাপোর্ট করলে তো ওকে বাড়ি থেকে বের করা যাবে না। আরে এটা তো আমিও ভাবছি, এখন অন্য প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। শোনো, তবে তুমি ওর সাথে ভালোবাসার অভিনয় করো, ওকে ভালোবাসা দিয়ে ব্ল্যাকমেল করতে হবে। তারপর মম, তারপরেরটা তারপরে দেখা যাবে। পরের বিকালে এই সাদমান বাড়িতে চলে আসে। তারপর ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বের হয়। বের হতে দেখি আমি বেলকনিতে দাঁড়িয়ে আমার কোচিং এর পড়াগুলো পড়ছি। সে ডাক দিতে আমি হঠাৎ চমকে উঠি, কারণ তার এই ডাকটার ভিতরে কেমন যেন একটু আদিক্ষেতা, একটু ভালোবাসা, এসব একটু লুকানো। তার এই ব্যবহারটা আমার ভিতরে তো উথাল পাথাল করে দিল। তারপর আমি বললাম, জি বলুন। তখন সে আমাকে বললো, রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। আমি তো চমকের শীর্ষে, আমি এর চমক হয়ে তার দিকে তাকিয়ে আছি। তারপর বললো, কি ব্যাপার, আমার দিকে যে এইভাবে তাকিয়ে আছো, ঘুরতে যাবে না? আমি কি সত্যিই শুনছি? তখন সে বললো, কেন, আমি কি পরপুরুষ? থাক তাহলে যেতে হবে না, যাওয়া ক্যান্সেল। আমি বললাম, না না যাবো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। সাদমান আমার ছেলে মানুষই দেখে আনমনে হাসলো। আমি সাদমানের সাথে রেডি হয়ে বের হতে আমার শাশুড়ি পথ আটকায়। আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, তোমরা এই টাইমে কোথায় যাচ্ছ? তখন আমি বললাম, আম্মু আমি তো তার সাথে ঘুরতে যাচ্ছি। তারপর আমার শাশুড়ি চমকে উঠে বলে, ঘুরতে? কেন ঘুরতে যাচ্ছ? বাড়িতে এত এত কাজ পড়ে আছে, আর তুমি নাকি এই টাইমে ঘুরতে যাচ্ছ? তখন আমার স্বামী তাকে বলল, মা ও এই বাড়িতে আসার পর থেকে তো বাড়িতেই বসে থাকে, কোথাও ওকে নিয়ে ঘুরতে যাওয়া হয়নি, ওরও তো বোরিং লাগে মম। তখন সে বলল, ঠিক আছে যাও, তবে ওর কিন্তু মনে রাখতে হবে যে ও চৌধুরী বাড়ির বউ, তাই মান সম্মান কিন্তু ওরই রাখতে হবে চৌধুরী বাড়ির। আর ও এই আউটফিটে বাইরে গেলে আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। আমি তখন নিজের দিকে তাকালাম, শুধু একটা 3 পিস পরে আছি। এটা আমার কাছে নতুন মনে হলে এটা চৌধুরী বাড়ির পরিবেশের সাথে একদমই যাচ্ছে না। আমি তখন মাথাটা নিচু করে বললাম যে এর থেকে ভালো কোনো জামা আমার কাছে নেই। ঠিক তখনই সাদমানের বুকের ভিতর হয়তো মোচড় দিয়ে উঠলো। সে তখন ভাবতে লাগলো, ও তো আমার স্ত্রী, তাহলে তো এখন ওর সব ভরণ পোষণ এগুলো তো আমারই অটোমেটিকলি বহন করতে হবে। তারপর আমার শাশুড়ি বলল, ঠিক আছে তুমি তোমার রুমে যাও, আমি একটা শাড়ি দিচ্ছি। তারপর তার শাড়ি চয়েস করতে করতে আমি রুমের ভিতরে গেলাম। আমাকে শাড়িটা দিল। শাড়িটা পরার পর সে আমাকে একটা বক্স দিল আর বলল, এটার ভিতরে কিছু অর্নামেন্টস আছে, গোল্ড, কিন্তু সাবধানে রাখবা, তোমাদের মতো ছোট লোকদের তো এসব আবার চুরি করার অভ্যাস আছে। আমার শাশুড়ির মুখে এই কথাটা শুনে আমার চোখ থেকে পানি পড়ে গেল। সে আমাকে ভালোবাসাও দেখাচ্ছে, আবার অপমানও। এটা কি খুবই দরকার ছিল? আমি ইউটিউব দেখে দেখে শাড়িটা পরে নিলাম। তারপর আমি রেডি হতে লাগলাম। চোখে একটু হালকা করে কাজল দিলাম, ঠোঁটে একটু লিপস্টিক দিলাম, আর চুলগুলো কোমর অব্দি ছেড়ে দিলাম। তারপর আমি নিচে নামতেছি। আমার সাদমান নিচে ড্রয়িং রুমেই বসা ছিল, ফোন টিপতেছে। তো আমার চুরির আওয়াজে উপরে তাকালো, তাকাতেই তো অবাক। হয়তো সে মনে মনে ভাবছে, এ তো সদ্য ফোটা একদম রক্ত জবা। সাদমানের হৃদয়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে, তার বুকের ভিতরে হাতুড়ি চালাচ্ছে। সাদমান তখন আনমনেই বলে উঠলো, ভালোবাসার ছিল না তার মনে, ঠোঁটে লালিমা, শাড়ির শীতল ছোঁয়া, সব মিলিয়ে যেন একটা নতুন জগৎ খুলে গেছে সাদমানের। তারপর সে তার টি শার্টটা চেঞ্জ করে একটা আকাশি কালার পাঞ্জাবি পরেছে। আমি তার দেখে ভ্যালভ্যাল করে তাকাচ্ছি। আমার শাড়ির সাথে ম্যাচিং করে আকাশি কালারটা যেমন সাদমানের সৌন্দর্যটা আরো 3 গুণ বাড়িয়ে তুলেছে। গরমে যেন তার মুখটা আরো রঙিন হয়ে উঠছে। তারপর আমি চোখ নামিয়ে বললাম, চলো। তারপর সে অবাধ্য হয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটতেছে, আর তার মনটা তাকে বারবারই বলতেছে যে আর একটু তার জবা ফুলটাকে একটু দেখি। গাড়িতে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু সাদমান এই খোলা মুক্তিম পরিবেশে
তার সেরা সৃষ্টির যে সেরা রমণীকে বাইকে ঘুরতে নিয়ে যায়। যেই বলা সেই কাজ। আমি গাড়িতে উঠে শাড়িটা ঠিক করে ওর কাঁধে হাত রাখবো কিনা সেটা নিয়ে আমি দ্বিধায় পড়ে যাই। তারপর আমি সব দ্বন্দ্ব কাটিয়ে হাত রাখলাম সাদমানের কাঁধে। সাদমান কাঁধের দিকে তাকিয়ে শুধু মিনমিনিয়ে হাসলো। ঠিক তখনই অন্যরকম একটা অনুভূতি কাজ করলো আমাদের মাঝে। আজ সাদমান অনেক খুশি। বাইকে একটা পাবলিক পার্কে ঢুকলো। হেঁটে হেঁটে আমি আর সাদমান প্রকৃতির সৌন্দর্য দেখতে লাগলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সাদমান আমার হাতটা নিজের দখলে নেয়। এমন কাজে আমি চমকে সাদমানের দিকে তাকালাম। সে তখন লজ্জায় একেবারে চমকে লাল হয়ে যায়। আমার ভিতরে দমকা হাওয়া বইতে লাগলো। এই প্রথম কোনো পরপুরুষের ছোঁয়া আমার হাতে। আমার হাতটা শুধু ক্রমশই গরম হতে লাগলো। হৃৎপিণ্ড জোরে জোরে শুধু কাঁপছে, মনে হচ্ছে বেরিয়ে আসবে। আমার হাতটা দেখে তো সাদমান শুধু হাসছে। ঘুরতে ঘুরতে দুজন মিলে ফুচকা চটপটি এগুলো খেলাম, উপভোগ করলাম দুজনের সবকিছু। আমি আজকে মহা খুশি। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি থাকতে পারে কিনা আমার মনে হয় না। একটা লেকের পাশে গিয়ে বসলাম আমি আর সাদমান। এখন আমার হাতটা সে ধরেই আছে। ঠিক এমন সময় পেছনে নীলাকে তো এই মুহূর্তে দেখে আমি চমকে উঠলাম। স্বামী স্ত্রীর মাঝে কেউ তৃতীয় ব্যক্তিকে কেউ মেনেই নিতে পারবে না। আর নীলাকে দেখে তো সাদমান মহা খুশি। তাদের খুশি দেখে মনে হলো যে তারা কোনো পূর্ব প্ল্যান করে একসাথে এখানে এসেছে। দেখলাম তারা দুজনেই খুব খুশি। তখন ওই জায়গাতে আমাকেই খুব বেমানান মনে হচ্ছে। তারপর আমরা বাকিটা যতটুকু সময় পার্কে ছিলাম, সাদমান আর নীলা একই সাথে খুব আনন্দে সময়টা কাটাচ্ছে। আমি শুধু তাদের পাশে ছিলাম। ওইখানে আমার আর কোনো কাজ ছিল না। বাসায় এসে আমি অনেক কান্না করেছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই দেখি মানুষটাকে আমার প্রতি এত এত ভালোবাসা, আবার এই দেখি ভয়ানক দৃষ্টি হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে যায়। আমার জীবনের সাথে কেমন এমন হয়, তার এই পরিবর্তন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সাদমান আমাকে বললো যে আমাদের ডিভোর্সে নাকি আরো 3 মাস সময় লাগবে। তার 1 মাস পার হয়ে যাচ্ছে। আর যত দিন যাচ্ছে এই বাড়ির সমস্ত স্মৃতি সবকিছু আমাকে শুধু ভাবাচ্ছে। যে বড় পার্ট আমার শ্বশুরের ভালোবাসাটা আমি খুব মিস করি। তারপর আমি এমন একটা কথা শুনি যে আমি এই বাড়ি থেকে চলে গেলে নাকি আমার শ্বশুর আর বাঁচতে পারবে না। আর এই কথাটা সাদমানের কানে যায়। তারপর সে ডিসিশন চেঞ্জ করে। সে তখন বলে সে নাকি আমাকে ডিভোর্স দিবে না, সে নাকি আমাকে অনেক ভালোবাসবে। তার মিষ্টি মিষ্টি কথায় আমি ওই ফাঁদে পড়ে যাই। আমি তখন ভাবতে পারিনি আমার জন্য সামনে এত ভয়ানক কিছু অপেক্ষা করতেছে। তারপর হঠাৎ একদিন আমার শাশুড়ি আমাকে বললো, যাও তুমি সাদমানের সাথে ঘুরতে যাও। আমি তো খুশিতে খুশিতে রেডি হয়ে নিলাম। আর ভাবতে লাগলাম এর আগে যখন আমি সাদমানের সাথে ঘুরতে গিয়েছিলাম তখন তো নীলাপু ছিল, খুব কষ্ট পেয়েছিলাম। আর আজ তো সে নেই, আমি আর সাদমান, যাক ভালোই হবে। আর একটা খুশির সংবাদও ছিল। ভেবেছিলাম যখন ঘুরতে যাব তখন তাকে বলবো, কিন্তু ওই সময়টুকু আর আমার হাতে ছিল না। তারপর সাদমান আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে বেশ ভালোই গল্প করতে লাগলাম। এক পর্যায়ে আমি সাদমানকে বলতে চেয়েছিলাম যে আমি তোমার বাচ্চার মা হব। 2 মাস চলতেছে। এই কথাটা বলার আগে সাদমান আমাকে বলল, চলো তোমাকে একটা সারপ্রাইজ দেই, তুমি শুধু চোখটা বন্ধ করে থাকবা। আমি তো বুঝতে পারিনি যে আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করতেছে। তারপর সাদমান আর আমি রাস্তা পার হব। আমি আগে, সাদমান আমার পেছনে। তখন আমি বুঝতে পারিনি যে সে আমার পেছনে পেছনে কি করছে। সামনে যখন একটা বড় ট্রাক আসতেছে তখনই দেখলাম সাদমান আমাকে একটা ধাক্কা দিয়ে ট্রাকের সামনে ফেলে দিল। সবকিছু বোঝার আগে যেন আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি মনে হচ্ছিল আর কিছুই দেখতে পাচ্ছি না। অকালে যে মৃত্যুটা আমার এভাবে হবে আমি কখনো ভাবতে পারিনি। তার সাথে এত সুন্দর একটা সুখবর আমি সাদমানকে দিতেও পারিনি। অ্যাক্সিডেন্টের এক পর্যায়ে সাদমান নিজে আমাকে নিয়ে হসপিটালে যায়।